আমাদের প্রাণের শহর চাকদহ যে ফেসবুক লাইভ ক্লাসের ব্যবস্থা করেছে, সেই ফেসবুক লাইভ ক্লাসে আজকে আমি শ্রী মনতোষ কুমার রায় দশম শ্রেণীর ভূগোল বিষয়ে যে গতদিন আলোচ্য বিষয় আলোচ্য বিষয় ছিল বায়ুমণ্ডল। আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে আজকে এই বায়ুমণ্ডলেরই, যেখানে তোমরা গতদিন জেনেছো যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর বিন্যাস, আজকে আমি সেই স্তর বিন্যাসের যে পরবর্তী অংশ, সেই পরবর্তী অংশ থেকে আলোচনা করব। যে আলোচনার বিষয়টা হলো, দেখবে স্ক্রিনেও যাচ্ছে, তা সত্ত্বেও আমি বলে দিচ্ছি, বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে মাধ্যমিক পরীক্ষাতে প্রায় বছরই এখান থেকে প্রশ্ন আসে। সেই জন্য আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়টি অনুধাবন করবে। প্রথমেই বলি যে পৃথিবীর প্রায় সকল শক্তির 99.97% যে শক্তি, সেই শক্তিটা আসে সূর্য থেকে। বাকি 0.03% আসে পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে। এই যে তাপের যে শক্তি, সেই তাপের শক্তির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছয়। তাহলে এই যে আগত সৌরশক্তি, যে আগত সৌরশক্তির দ্বারা বায়ুমণ্ডলে একটা উত্তাপ সৃষ্টি করে এবং জীবমণ্ডলে যাবতীয় শক্তির যোগান দেয়। তাহলে দেখো যে সূর্য থেকে আগত সৌররশ্মি, তার 99.97% থেকে 7% যে শক্তির উৎসটা, সেখান থেকে যে তাপটা এসে পৌঁছচ্ছে, সেই তাপের দ্বারাই বায়ুমণ্ডলে একটা উত্তাপ সৃষ্টি হয়। কিন্তু এখানে তোমরা একটা প্রশ্ন করতে পারো, কি যে স্যার, যে সূর্য থেকে যে তাপটা সেটা ভূপৃষ্ঠে এসে পৌঁছয়, তাহলে বায়ুমণ্ডল কি করে উত্তপ্ত হচ্ছে? তাই তো? এইখানেই হচ্ছে ভৌগোলিক একটা ব্যাখ্যা, যে সূর্য থেকে যে 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে যে তাপটা এসে পৌঁছয়, সেই পৌঁছানো তাপের ভূপৃষ্ঠে পৌঁছচ্ছে ঠিকই, কিন্তু ভূপৃষ্ঠে পৌঁছানোর সাথে সাথে বায়ুমণ্ডলকেও উত্তপ্ত করছে। তাহলে এখানে ভৌগোলিক ব্যাখ্যা করতে গেলে একটা জিনিস, যেটা আজকের ব্যাখ্যাতে গুরুত্বপূর্ণ প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে ইনসোলেশন। বাংলায় যেটাকে আমরা বলে থাকি যে সূর্য রশ্মির তাপীয় ফল, এটা আলাদা করে 2 নম্বর হিসেবে পরীক্ষায় আসে। তাহলে সূর্য রশ্মির তাপীয় ফল বা ইনসোলেশন বলতে আমরা কি বুঝি?
সূর্য থেকে যে তাপটা পৃথিবীতে এসে পৌঁছয়, অর্থাৎ ইনকামিং সোলার রেডিয়েশন, যে তাপটা সূর্য থেকে পৃথিবীতে এসে পৌঁছচ্ছে তাকে আমরা বলছি ইনকামিং সোলার রেডিয়েশন বা সৌরশক্তি। তাহলে সূর্যের যে বহিঃপৃষ্ঠের যে তাপ, সূর্যের এই বহিঃপৃষ্ঠের তাপমাত্রার পরিমাণ কত? প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সূর্যের দেহ থেকে নির্গত যে শক্তি, তাহলে সূর্যের দেহ থেকে নির্গত যে শক্তি অর্থাৎ সৌর তাপ, সেটা ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে এসে পৌঁছয়। তাহলে সূর্যের দেহ থেকে নিঃসৃত যে শক্তিটা, সেই শক্তি সেটা কি করছে? ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে এসে পৌঁছচ্ছে, যেটাকে আমরা বলে থাকি তড়িৎ চৌম্বক তরঙ্গ, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই যে তড়িৎ চৌম্বক তরঙ্গ রূপে, অর্থাৎ সূর্য থেকে পৃথিবী পৃষ্ঠে যখন তাপটা এসে পৌঁছয়, এটা অত্যন্ত ভালো করে জেনে নেওয়া দরকার, সেটা ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে এসে পৌঁছয়। কিন্তু এই যে সূর্য থেকে যে তাপটা ক্ষুদ্র তরঙ্গ রূপে বা তড়িৎ চৌম্বক তরঙ্গ রূপে পৃথিবীতে এসে পৌঁছলো, এই পৃথিবীতে এসে পৌঁছানোটাকেই আমরা বলছি ইনসোলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল, যেটাকে আমরা আলোক তরঙ্গ রূপেও বলে থাকি। তাহলে আলোক তরঙ্গ রূপ বা ইনসোলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল বলতে আমরা কি বুঝি? সূর্য থেকে নির্গত যে শক্তি, সেই শক্তিটি তড়িৎ চৌম্বক ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে এসে পৌঁছয়। এই যে ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে এসে পৌঁছানো যে তড়িৎ চৌম্বকিক তরঙ্গ শক্তি, সেটাকে আমরা বলছি ইনকামিং সোলার রেডিয়েশন বা সূর্যরশ্মির তাপীয় ফল, যেটাকে আলোক তরঙ্গ বলা হয়। তাহলে এই যে সূর্য থেকে আগত সূর্য শক্তিটা পৃথিবীতে এসে পৌঁছলো, তাকেই আমরা বললাম ইনসোলেশন। পরিষ্কার? তাহলে একেবারে এক কথায় যদি বলি যে সূর্য থেকে ক্ষুদ্র তরঙ্গ রূপে যে শক্তিটা পৃথিবীতে এসে পৌঁছচ্ছে, তাকে আমরা বলছি ইনসোলেশন। কেমন? এরপরে আমরা জানবো পৃথিবীর উত্তাপের যে সমতা, পৃথিবীর উত্তাপের সমতা ও তাপ বাজেট। তাহলে পৃথিবীর উত্তাপের সমতা এবং তাপ বাজেট কি, এটা আমাদের একটু হিসেব নিকেশ করে নিতে হবে। তাহলে হিসেব নিকেশটা এরও, অর্থাৎ যেটাকে ইংরেজিতে হিট ব্যালেন্স অফ আর্থ অর হিট বাজেট, যেটাকে আমরা বলে থাকি হিট ব্যালেন্স অফ দ্য আর্থ অর হিট বাজেট। সৌরশক্তি পৃথিবীতে কি করছে? ক্রমাগত এই যে সূর্য থেকে যে তাপ, সূর্য থেকে তাপটা ক্রমাগত পৃথিবীতে এসে পৌঁছচ্ছে, অর্থাৎ ক্ষুদ্র তরঙ্গ রূপে এই যে ইনকামিং সোলার রেডিয়েশন, এরূপ ক্ষুদ্র তরঙ্গ রূপে ক্রমাগত তাপ পৃথিবীতে এসে যাচ্ছে। তাহলে ক্রমাগত এইভাবে তাপ আস্তে আস্তে, এটা তোমাদের মনেই হতে পারে, এতে ক্রমযৌগিক হারে তাহলে পৃথিবীর উষ্ণতা বাড়তে থাকবে। তাহলে এইভাবে যদি উষ্ণতা বাড়তে থাকতো, তাহলে কি হতো? তাহলে তো পৃথিবীর উষ্ণতা ভয়ঙ্কর ভাবে বেড়ে যেত। সেটা কি বাড়ছে? না,
এখানেই হচ্ছে প্রশ্নটা। তাহলে এই যে ক্রমযৌগিক হারে পৃথিবীর যে উষ্ণতা বাড়ার কথা, বাস্তবে পৃথিবীর যদি গড় উষ্ণতা আমরা দেখি, সামগ্রিকভাবে কিন্তু সেটা বাড়ছে না বা কমছেও না, একই রকম থাকছে। তাহলে পৃথিবী থেকে, সূর্য থেকে ক্রমাগত তাপ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছচ্ছে। তাহলে ক্রমাগত এই তাপটা আসার কারণের জন্য তাহলে ক্রমযৌগিক হারে পৃথিবীর উষ্ণতা বাড়ার কথা, কিন্তু বাস্তবে কিন্তু পৃথিবীর যে গড় উষ্ণতা, সেই গড় উষ্ণতা সামগ্রিকভাবে সেটা বাড়ছেও না বা কমছেও না, একই রকম থাকছে। আসলে যে পরিমাণ আগত সৌরকিরণ, অর্থাৎ যে কামিং সোলার রেডিয়েশন বা ইনসোলেশন সূর্য থেকে ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে এসে পৌঁছয় এবং যার দ্বারা পৃথিবী পৃষ্ঠ ও বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, কিন্তু এটার নিয়ম হচ্ছে এটাই, পৃথিবী পৃষ্ঠে যে পরিমাণ তাপ এসে সূর্য থেকে পৌঁছবে, আবার সমপরিমাণ তাপই আবার কি করবে, দীর্ঘ তরঙ্গ রূপে মহাশূন্যে ফিরে যাবে। এরকম ভাবে হয়। যদি আমরা দেখি তাহলে দেখবে সূর্য থেকে, এইটা যদি আমরা পৃথিবী ধরি, এই অংশটুকু যদি আমরা পৃথিবী ধরি, তাহলে দেখো এই যে ক্রমাগত তাপটা এসে পৌঁছচ্ছে, এই যে তাপটা সূর্য থেকে ক্রমাগত এসে পৌঁছয়, তাহলে ক্রমাগত এইভাবে পৌঁছানোর কারণে দেখা যাবে যে ক্ষুদ্র তরঙ্গ রূপে এই তাপটা পৃথিবী পৃষ্ঠে এসেছিল, ক্ষুদ্র তরঙ্গ রূপে এসে আবার কি হয়েছে, বৃহৎ তরঙ্গ রূপে এই তাপটা আবার মহাশূন্যে ফিরে যাচ্ছে। এই যে মহাশূন্যে ফিরে যাওয়া, অর্থাৎ মহাশূন্যে ফিরে যাওয়াটাই, মহাশূন্যে একটা অংশ, তাহলে আমরা কি বলেছি, সূর্য থেকে যে তাপটা ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছচ্ছে, যার দ্বারা ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে, এবং আবার বৃহৎ তরঙ্গ রূপে সেটা কি করছে, সেটা আবার মহাশূন্যে ফিরে যাচ্ছে। তাহলে এই যে যে জায়গাটা, এই জায়গাটাকেই আমরা বলছি যে সূর্য থেকে 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছচ্ছে, সেই 200 কোটি ভাগের 1 ভাগের দ্বারা ভূপৃষ্ঠ যেমন উত্তপ্ত হচ্ছে, সেই ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার ফলে তার দ্বারা বায়ুমণ্ডলও কিন্তু উত্তপ্ত হচ্ছে। তাহলে ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবী যেমন উত্তপ্ত হচ্ছে, এই ক্ষুদ্র তরঙ্গ রূপে যখন সৌরশক্তি পৃথিবীতে এসে পৌঁছচ্ছে, আবার পুনঃবিকিরিত হচ্ছে, বৃহৎ তরঙ্গ রূপে ভূপৃষ্ঠ থেকে সেই তাপটা আবার মহাশূন্যে ফিরে যাচ্ছে। সেই জন্য কি হয়, এই যে উত্তাপের যে সমতা, নতুবা কি হতো, দীর্ঘদিন ধরে যদি এই তাপ, যেটা আমরা বলছি যে ক্রমাগত হারে এই যে সূর্য থেকে তাপ এইভাবে যদি আস্তে আস্তে রয়েছে, ক্রমাগত ভাবে আসছে, তাহলে আস্তে আস্তে কি হতো, তাহলে পৃথিবীর উষ্ণতা তো বাড়ার কথা, তাহলে সেইভাবে কি পৃথিবীর উষ্ণতা কি বাড়ছে না, একটা গড় যে উষ্ণতা, সেই গড় উষ্ণতা সামগ্রিকভাবে কিন্তু সেটা বাড়ছেও না কমছেও না, একই রকম থাকছে। তাহলে তার কারণটা কি, তার কারণটাই হচ্ছে এটা যে সূর্য থেকে ক্ষুদ্র তরঙ্গ রূপে যে তাপটা পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছয়, আবার বৃহৎ তরঙ্গ রূপে পুনঃবিকিরিত হয়ে একটা তাপ মহাশূন্যে ফিরে যায়। এর দ্বারা তাপের একটা সমতা পৃথিবী পৃষ্ঠে বজায় থাকে। এই যে বজায় থাকে, এর ফলে পৃথিবীতে উত্তাপের সমতা পরিলক্ষিত হয়, যেটাকে আমরা বলে থাকি হিট বাজেট বা হিট ব্যালেন্স অফ দ্য আর্থ, হিট বাজেট অর
হিট ব্যালেন্স অফ দ্য আর্থ। নতুবা দেখা যেত যে যে ক্রমযৌগিক হারে তাপ এসে সূর্য থেকে এসে পৌঁছচ্ছে, তাহলে তো পৃথিবীর পৃষ্ঠটা বয়লারে পরিণত হতো এবং কোনো জীবেরই সৃষ্টি হতে পারতো না এই সমতাটা যদি না থাকতো। তাহলে যে পরিমাণ তাপটা এসে পৌঁছচ্ছে, সম পরিমাণ তাপ আবার পুনঃবিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, যার কারণের জন্য এই যে তাপের যে সমতাটা বা তাপের যে উষ্ণতাটা, তাপের তোমার বাজেটটা, সেটা কিন্তু একই রকম থাকে, খুব বাড়েও না আবার খুব কমেও না। ঠিক আছে, এটাকেই আমরা বলে থাকি উত্তাপের সমতা বা হিট বাজেট। তাহলে এটাও পরীক্ষাতে কিন্তু আসে যে উত্তাপের সমতা বলতে কি বোঝো বা হিট বাজেট বলতে কি বোঝো, কেমন? তাহলে আমরা জানলাম যে সূর্য থেকে যে তাপটা ক্ষুদ্র তরঙ্গ রূপে বা ক্ষুদ্র তড়িৎ চৌম্বক তরঙ্গ রূপে পৃথিবীতে এসে পৌঁছয়, সেই তাপের দ্বারা ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল যেমন উত্তপ্ত হয়, তেমনি আবার পুনঃবিকিরিত হয়ে সেই তাপের বেশিরভাগ অংশটুকুই মহাশূন্যে ফিরে যায়। একেই আমরা বলে থাকি পৃথিবীর উত্তাপের সমতা বা তাপ বাজেট। ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে বা আমাকে জানাবে, তাহলে আমি সেই অনুযায়ী তোমাদেরকে উত্তর দেবার চেষ্টা করব। ঠিক আছে, তো এরপরে রয়েছে হিট বাজেটের একটা হিসেব নেওয়া যাক, যে হিট বাজেটের হিসেবটা কি। হিট বাজেটের হিসেবটা হচ্ছে এরূপ: আমরা যদি সূর্য থেকে আগত সৌররশ্মির পরিমাণটাকে 100% ধরি, তাহলে 100% 100% যদি তাপটাকে ধরি, অর্থাৎ সূর্য থেকে যে তাপটা পৃথিবীতে এসে পৌঁছয় 200 কোটি ভাগের 1 ভাগ পৌঁছয় আমি বলেছি, তাহলে ওই 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছচ্ছে। ওই যে 1 ভাগ তাপটা পৃথিবীতে এসে পৌঁছলো, ওই 1 ভাগ তাপের আমি একটু আগেই বলেছি, যেটাকে আমরা উত্তাপের সমতা বলেছি, ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে এসে পৌঁছায়, আবার ওই তাপেরই বৃহৎ তরঙ্গ রূপে পুনঃবিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, যার জন্য পৃথিবী পৃষ্ঠে উত্তাপের একটা সমতা লক্ষ্য করা যায়, যেটাকে আমরা বলে থাকি উত্তাপের সমতা বা তাপ বাজেট। ঠিক আছে, এরপরে যে তাপের যে বাজেট বা হিসেব নিকেশটা, সূর্য থেকে যে তাপটা পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, সেই তাপটাকে যদি শতাংশের বিচারে আমরা 100% ধরি, তাহলে সেই 100% অর্থাৎ 200 কোটি ভাগের 1 ভাগ যে তাপটা এসে পৌঁছয়, সেই 200 কোটি ভাগের 1 ভাগের মধ্যে সেই তাপটাকে যদি 100% ধরে নিয়ে আমরা হিসেব করি, তাহলে তাপটা দাঁড়ায় এরূপ। অর্থাৎ যেটাকে আমরা, এখান থেকে একটা প্রশ্ন আসে, কার্যকরী সৌর কিরণ বলতে কি বোঝো? তাহলে কার্যকরী সৌর কিরণ কি? ওই যে 100% তাপ আমরা ধরেছি, সেই 100% তাপের মধ্যে দেখো যে এই 100% তাপ, সেই 100% তাপের মধ্যে দেখা যায় 66% অর্থাৎ 66% তাপের দ্বারা ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। তাহলে এই 66% এর মধ্যে কত শতাংশ কি রয়েছে? এখানে যদি তোমরা চিত্রটা একটু খেয়াল করো, তাহলে দেখতে পাবে এই 66%-এর মধ্যে 48% কি রয়েছে? ভূপৃষ্ঠ দ্বারা শোষিত হচ্ছে। আর 15% কি হচ্ছে? বায়ুমণ্ডল দ্বারা শোষিত হচ্ছে। 3% কি হচ্ছে? সেটা মেঘ দ্বারা শোষিত হচ্ছে। তাহলে 15% কিসের দ্বারা? 15% হচ্ছে তোমার
বায়ুমণ্ডল দ্বারা, 3% কিসের দ্বারা? মেঘ দ্বারা, আর 48% কিসের দ্বারা? ভূপৃষ্ঠ দ্বারা। তাহলে টোটাল কত হলো? 48% হচ্ছে ভূপৃষ্ঠ শোষণ করছে, আর তোমার 3% হচ্ছে মেঘ দ্বারা শোষণ করছে। তাহলে 48 আর 6 হলে হয় 51%, আর 51 আর 15%, 15% হচ্ছে বায়ুমণ্ডল দ্বারা। এই হচ্ছে টোটাল 66%। এই যে বিভিন্ন পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হলো, কেন একটু আগে আমি বলেছি সূর্য থেকে আগত 200 কোটি ভাগের 1 ভাগ যে তাপ, সেই তাপটাকে যদি আমরা 100% হিসেবে ধরি, সেই 100%-এর মধ্যে 66% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এই যে 66%-এর দ্বারা ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়, এটাকেই আমরা বলে থাকি কার্যকরী সৌর বিকিরণ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কার্যকরী সৌর বিকিরণ বলতে কি বোঝো, তখন আমাকে লিখতে হবে এরকম 2 নম্বরের প্রশ্ন যেহেতু, তাহলে আমাকে লিখতে হবে যে সূর্য থেকে আগত 200 কোটি ভাগের 1 ভাগ যে তাপটা পৃথিবীতে এসে পৌঁছয়, এটাকে 100% হারে ধরে নিয়ে যদি আমরা হিসেব করি, তার মধ্যে 66%-এর দ্বারা ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। এই যে 66%-এর দ্বারা ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়, এটাকেই আমরা বলছি কার্যকরী সৌর বিকিরণ। এই 66%-এর মধ্যে 48% হচ্ছে সরাসরি ভূপৃষ্ঠ উত্তপ্ত করে, ভূপৃষ্ঠ শোষণ করে, 3% মেঘ দ্বারা শোষিত হয়, আর 15% হচ্ছে বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয়। পরিষ্কার? তাহলে 66% হয়ে গেছে, বাকি কত রয়েছে? 34%। তাহলে 100%-এর মধ্যে 66%-এর দ্বারা বায়ুমণ্ডল উত্তপ্ত হলো, অর্থাৎ এই বায়ুমণ্ডল বলছি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করলো, আর ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়া মানে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়া। এটা মাথায় রাখতে হবে, কারণ একটু আগেই আমরা বলেছি হিট বাজেট বা উত্তাপের সমতা করতে গিয়ে যে পরিমাণ তাপ সূর্য থেকে ভূপৃষ্ঠে এসে পৌঁছয়, সেই সম পরিমাণ তাপ পুনঃবিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় বলেই পৃথিবীতে উত্তাপের সমতা পরিলক্ষিত হয়। কেমন? তাহলে আমার 66%-এর দ্বারা ভূপৃষ্ঠ যে উত্তপ্ত হয়েছে, বাকি রয়েছে 34%। এই 100% তাপের মধ্যে যে 34% রয়েছে, এই 34%-এর মধ্যে মেঘ দ্বারা শোষিত হচ্ছে 25%, এবং মহাকাশে বিচ্ছুরিত হচ্ছে 6%, আর ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হচ্ছে তোমার 3%। অর্থাৎ এই যে 34%, এই 34% পৃথিবী পৃষ্ঠে পৌঁছতে পারে না, এবং এর দ্বারা ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠ কিন্তু উত্তপ্ত হতে পারে না, বা এটার দ্বারা বায়ুমণ্ডল উত্তপ্ত হয় না। এই 34% কি হয়? ভূপৃষ্ঠে পৌঁছানোর আগে আবার মহাশূন্যে ফিরে যায়। এটাকেই বলা হয়ে থাকে অ্যালবেডো। এটাকেই কি বলা হয়ে থাকে? অ্যালবেডো। তাহলে 100%-এর মধ্যে 66%-এর দ্বারা ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়, আর বাকি যে 34% থাকলো, সেই 34% ভূপৃষ্ঠে পৌঁছতে পারে না। এই 34% কি করে? বায়ুমণ্ডল ভূপৃষ্ঠে পৌঁছানোর আগে বায়ুমণ্ডল থেকেই মহাশূন্যে ফিরে যায়। এটাকেই আমরা বলে থাকি অ্যালবেডো। এই 34%-এর মধ্যে মেঘ দ্বারা হচ্ছে 25% বিচ্ছুরিত হয়, আর মহাকাশে বিচ্ছুরিত হয়ে থাকে 6%, আর ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয় 3%। তাহলে মেঘ দ্বারা 25%, 25, আর মহাকাশ দ্বারা বিচ্ছুরিত হয় 6, 31,
আর ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয় 3%, অর্থাৎ মোট হলো 34%। তাহলে 66 যোগ 34 কত হলো? 100%। কমপ্লিট। তাহলে আমরা 100% ধরে হিসেব করেছিলাম, 100%-এর দ্বারা ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়েছে, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হয়েছে, কিন্তু 34% যেটা ভূপৃষ্ঠে পৌঁছতে পারেনি, ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই মহাশূন্যে ফিরে গেছে, যার দ্বারা কোনোভাবেই ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডল উত্তপ্ত হয় না, এটাকেই আমরা বলে থাকি অ্যালবেডো। ঠিক আছে? এই অ্যালবেডোর পরিমাণ সকল স্থানে কিন্তু সমান নয়। এই অ্যালবেডোর যে পরিমাণ, সেই অ্যালবেডোর পরিমাণ কিন্তু সব স্থানে সমান নয়। বরফে ঢাকা যে অঞ্চলগুলো রয়েছে, বরফে ঢাকা অঞ্চলগুলোতে সর্বাধিক, আর জলভাগে কিন্তু সবচেয়ে কম। কেন জলভাগে সবচেয়ে কম? জলরাশির উপরে সূর্যরশ্মি যদি লম্বভাবে পড়ে, তাই জন্য সেখানে কিন্তু অ্যালবেডোর পরিমাণটা কম, আর তির্যকভাবে যেখানে পড়বে সেখানে কিন্তু সেখানে বেশি হবে। ঠিক আছে? এরপরে একটা অংশ দিয়ে আমি আজকের আলোচনা শেষ করব, সেটা হচ্ছে টেরেস্ট্রিয়াল হিট বাজেট, অর্থাৎ পার্থিব বিকিরণ বলতে আমরা কি বুঝি। পুনঃবিকিরিত যে শক্তি, অর্থাৎ আমরা কি বলেছিলাম, সূর্য থেকে ক্ষুদ্র তরঙ্গ রূপে তাপটা ভূপৃষ্ঠে এসে পৌঁছয়, আর বৃহৎ তরঙ্গ রূপে সেই তাপ পুনঃবিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। তাহলে বা দীর্ঘ তরঙ্গ রূপে, তাহলে ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে যখন তাপটা এসে পৌঁছায়, তার দ্বারা ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, এবং এর দ্বারা যেমন উত্তপ্ত হয় তার থেকেও বেশি পরিমাণে উত্তপ্ত হয় কিন্তু যখন বৃহৎ তরঙ্গ রূপে তাপটা মহাশূন্যে ফিরে যায়। তাহলে পুনঃবিকিরিত শক্তি বা দীর্ঘ তরঙ্গ রূপে ভূপৃষ্ঠ থেকে রাত্রে যে ফিরে যায়, অর্থাৎ দিনের বেলায় তাপটা যেমন সূর্য থেকে তাপটা এসে পৌঁছয়, সেই সূর্য থেকে যে পরিমাণ তাপ পৃথিবীতে এসে পৌঁছলো, সেই তাপের একটা বৃহৎ অংশ পুনঃবিকিরিত হয়ে আবার কি করে, বৃহৎ তরঙ্গ রূপে মহাশূন্যে ফিরে যায়। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে রাত্রের দিকে যে তাপটা ফিরে যায়, সেই ফিরে যাওয়া তাপটাকে আমরা বলছি পার্থিব তাপ বা টেরেস্ট্রিয়াল রেডিয়েশন। কেমন? তাহলে বোঝা গেছে যে পার্থিব বিকিরণ বলতে আমরা কি বুঝি, অর্থাৎ যে তাপটা পুনঃবিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় সেটাকে আমরা বলে থাকি তোমার পার্থিব বিকিরণ। তার মধ্যে কত পার্সেন্ট আমরা বলেছি? সরাসরি ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় 48% এর দ্বারা। কেন? ওখানে 15% উত্তপ্ত হয়েছিল কিসের দ্বারা? শোষিত হয়েছিল বায়ুমণ্ডলের দ্বারা, আর 3% শোষিত হয়েছিল মেঘ দ্বারা, আর ভূপৃষ্ঠ শোষিত হয়েছিল 48% এর দ্বারা। তাহলে প্রকৃতপক্ষে 48% হচ্ছে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এই যে 48% তাপ, এইটাই আবার রাত্রিবেলায় কি করে, বৃহৎ তরঙ্গ রূপে মহাশূন্যে ফিরে যায়, যেটাকে আমরা বলে থাকি পার্থিব বিকিরণ। ঠিক আছে? তবে পার্থিব বিকিরণের যে শক্তি, সেই পার্থিব বিকিরণের শক্তি বায়ুমণ্ডলে যখন প্রবেশ করলো, তা আবার কি করে, সেটা মহাশূন্যে যেমন ফিরে, একইভাবে এই যে তাপের যে একটা সমতা, তাপের একটা সমতা কিন্তু রক্ষিত হয়, যে হিট বাজেট আমরা বলেছি, তাই না? যে পরিমাণ তাপ পৃথিবীতে এসে পৌঁছবে, আবার সমপরিমাণ তাপ বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যাবে। তাহলে ভূপৃষ্ঠকে সরাসরি উত্তপ্ত করছে কত? 48%। একেবারে মানে নিট যেটাকে আমরা বলছি 48% এর দ্বারা ভূপৃষ্ঠ উত্তপ্ত। টোটালে সেখানে 100% এর মধ্যে আমরা বলছিলাম 66% এর দ্বারা ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়েছে। এর মধ্যে 48% হচ্ছে ভূপৃষ্ঠ দ্বারা শোষিত হয়েছে, 15% বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয়েছে, 3% মেঘ দ্বারা শোষিত হয়েছে। এই হচ্ছে টোটাল 66%। কেমন? তাহলে এই যে 48%, এই 48% তাপ যেটা রাতের দিকে আবার মহাশূন্যে ফিরে যাচ্ছে, যেটাকে আমরা বলছি তোমার টেরেস্ট্রিয়াল তোমার রেডিয়েশন বা বিকিরিত শক্তি। তাহলে এখানে এই যে পৃথিবীর তাপের যে সমতা, সেই তাপের সমতাটাকে কিন্তু আমরা লক্ষ্য করলাম।
এ থেকেই পরিষ্কার যে আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয় কটা জিনিস আমরা জানলাম। একটা হচ্ছে আগত সৌরকিরণ বলতে আমরা কি বুঝি সেটা জেনেছি, এবং তোমার ইনসোলেশন বা সৌররশ্মির তাপীয় ফল বলতে আমরা কি বুঝি সেটা আমরা জেনেছি, এবং পৃথিবীর উত্তাপের সমতা বা তাপ বাজেট বলতে আমরা কি বুঝি সেটা আমরা জেনেছি, এবং ভূপৃষ্ঠ কত পার্সেন্টের দ্বারা উত্তপ্ত হয় এবং কত পার্সেন্ট পুনঃবিকিরিত হয় সেটা আমরা জেনেছি, এবং অ্যালবেডো বলতে কি বুঝি সেটাও আমরা জেনেছি। আরেকটা ছোট অংশ দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো কি কি। বায়ুমণ্ডল সাধারণত 6টা ভাবে উত্তপ্ত হয়। প্রধানত 3টে ভাগ যদি আমরা বলি, 3টে ভাগ হচ্ছে একটা বিকিরণ, একটা পরিবহন, একটা পরিচলন। আর একটা বাকি 3টে কি, একটা অ্যাডভেকশন, আর একটা প্রত্যক্ষ সৌরতাপ শোষণ, আর একটা হচ্ছে লিঙ্ক তাপ। এই টোটালের মধ্যে আমরা জানি একটা হচ্ছে তোমার বিকিরণ, পরিবহন, আর হচ্ছে তোমার পরিচলন। বিকিরণটা কি, সূর্যরশ্মি ক্ষুদ্র তরঙ্গ রূপে বায়ুস্তর ভেদ করে যখন পৃথিবীতে এসে পৌঁছয়, তার পৃথিবীতে যে তাপটা পৃথিবীর পৃষ্ঠ শোষণ করে এবং বৃহৎ তরঙ্গ রূপে আবার মহাশূন্যে ফিরে যায়, এই যে ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবী পৃষ্ঠে আসা তাপ এবং বৃহৎ তরঙ্গ রূপে মহাশূন্যে ফিরে যাওয়া, এটাকেই আমরা বলছি বিকিরণ। ঠিক আছে, কেন দেখবে বেলা 12টার সময় সবচেয়ে তাপমাত্রাটা কি হয়, সবচেয়ে বেশি হলো বায়ুমণ্ডল কিন্তু সর্বাধিক উত্তপ্ত হয় বেলা 2টোর সময়, কেননা তখন কিন্তু তাপটা ফিরে যেতে থাকে, অর্থাৎ বৃহৎ তরঙ্গ রূপে যখন তাপটা ফিরে যেতে থাকে তখন বায়ুমণ্ডল বেশি করে উত্তপ্ত হয়, এই জন্য কিন্তু আমাদের গরম বোধটা বেশি হয়। এটা বর্ষাকালের সময় দেখবে যে এখন খুব বেশি এক পশলা বৃষ্টি হলো, তার পেছনে পেছনে প্রচন্ড গরম বোধটাও আমরা পেয়ে থাকি। পরিবহনটা কি, পরিবহন হচ্ছে পাশাপাশি অণুর যে সংস্পর্শ, অর্থাৎ এটা আমরা বলতে পারি যে যে পদ্ধতিতে ভূপৃষ্ঠ সংলগ্ন উষ্ণ যে বায়ু, তার সংস্পর্শে শীতল বায়ুতে তাপ পরিবহন করতে থাকে এবং শীতল বায়ু স্তরের উষ্ণতা তখন সমান না হওয়া পর্যন্ত এই পরিবহন কিন্তু চলতে থাকে। এটাকে আমরা বলে থাকি পরিবহন পদ্ধতি। অর্থাৎ যে পদ্ধতিতে ভূপৃষ্ঠ সংলগ্ন উষ্ণ বায়ু তার সংস্পর্শে শীতল বায়ুতে তাপ পরিবাহিত হতে থাকে এবং শীতল বায়ুস্তর উষ্ণতা সমান না হওয়া পর্যন্ত এটা চলতে থাকে, এটাকে আমরা বলে থাকি তোমার পরিবহন। আর লাস্ট হচ্ছে বিকিরণ, অর্থাৎ সূর্য থেকে যে তাপটা পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায় ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, আবার সেই যে পদ্ধতিতে উত্তপ্ত করলো সেটা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবী পৃষ্ঠে এসে সেটাকে উত্তপ্ত করে এবং বৃহৎ তরঙ্গ রূপে আবার যখন মহাশূন্যে ফিরে গেল, এই ফিরে যাওয়া তাপটাকে আমরা বলে থাকি বিকিরণ। ঠিক আছে, আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। শুভ সন্ধ্যা।